বাংলাদেশ কোথায় যাচ্ছে একটু তাকিয়ে দেখো তোমরা। আমরা তো এই বাংলাদেশ রেখে যাচ্ছি, কোনোদিন এই বাংলাদেশ দেখতে চাই নাই। বিশেষ করে তরুণ যুবকদেরকে বলবো, বাংলাদেশ কোথায় যাচ্ছে একটু তাকিয়ে দেখো তোমরা। আমরা তো এই বাংলাদেশ রেখে যাচ্ছি, কোনোদিন এই বাংলাদেশ দেখতে চাই নাই, যেখানে বিজ্ঞান পড়তে গেলে পরে, শেখাতে গেলে পরে জেলে যেতে হয়, যেখানে মানে কপালে টিপ পড়লে পরে রাস্তায় হেনস্থ হতে হয়, যেখানে আজকে দাবি ওঠে যে আমার সব জায়গায় মসজিদ করার তো একটা বিধান আছে। মসজিদ করার, আমরা ধর্মপ্রাণ মুসলমান মসজিদ করি, কিন্তু মসজিদ করার বিধান আছে। যেখানে সেখানে আপনি মসজিদ বা নামাজের জায়গায় আপনি করতে পারবেন না, তার একটা বিধান আছে। সেখানে আমরা সব জায়গায় মানে নামাজের জায়গার নামে আমি আমার সংস্কৃতি কর্মকাণ্ড বন্ধ করে দেবো, এটা তো হতে পারে না। এরপরে বলার পর আমার এই কথাগুলো যখনই রেকর্ড হয়ে চলে যাবে, বলবে যে এই তো নাস্তিক কথা বলছে। তো সুতরাং এই নাস্তিকতার আমাদের বহুদিন, এই নাস্তিক ছিলেন মওলানা ভাসানী, এই নাস্তিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই নাস্তিক ছিলেন শেরেবাংলা ফজলুল হক, এই নাস্তিক ছিলেন আমাদের পূর্বতন অনেক নেতারাই। সুতরাং সেই কাজী নজরুল ইসলাম সবাই নাস্তিক ছিলেন, সবাই নাস্তিক ছিলেন তাদের কাছে। সুতরাং বাংলাদেশটা যে ধর্মবাদী দেশে পরিণত করার চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে কি আমাদের যুবকদেরকে একটু উৎসাহ হবে না? আজকে আমার কৃষকদের যে পরিস্থিতি, তাদেরকে আমার যুব ছাত্ররা সেখানে অংশ নেবে না? যারা আগে এই মুক্তিযুদ্ধের লড়াইয়ে যে কথা খুদারাই বলে গেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা বুক দিয়ে আশ্রয় দিয়েছিল, তাদের জন্য কি আমাদের জায়গা হবে না? আমি আজকে এখানে খুব একটা বেশি তরুণ ছাত্র যুবকদের দেখলাম না, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে শুনেছি আমি। তারা হয়তো বলছে যে এটা কি, আর এটা হচ্ছে আদিবাসী, এটা হচ্ছে আদিবাসী কিছু কৃষক, তাদের জন্য এই লড়াই এত করে কি হবে? কিন্তু এই লড়াইটাই করতে হবে। এই লড়াই করতে না পারলে পরে বাংলাদেশ থাকবে না। এই প্রসঙ্গটা আমার অর্থায়নে কেন করতে পারবো না, এটা তো আমি বুঝে উঠতে পারছি না। এই কথা কিন্তু বারবার বলা হচ্ছে। তিস্তা সংগ্রাম কমিটি আমাদের নেতা হাক্কানি তিনি যুক্ত করেছেন, এবং আপনারা দেখবেন এই রোজার মধ্যেও আপনি হাজার হাজার মানুষ তারা রাস্তায় তারা দাঁড়িয়ে যাচ্ছে। তাদের এই এখন তিস্তায় পানি চলে এসছে, আবার সব চরগুলো যেখানে ফসল করেছিল সব ভেসে গেছে। এইবারে কোত্থেকে এসছে আমরা জানি না। অর্থাৎ নদী ব্যবস্থাপনা আমাদের সামনে একটা বড় প্রসঙ্গ দাঁড়িয়ে গেছে। আমরা তাই না, আমাদের রাস্তাঘাটগুলো তৈরি করছি নদীকে বন্ধ করে দিয়ে। এই সর্বশেষ আমার ব্রাহ্মণবাড়িয়া আমার কৃষক সমিতির নেতারা সংগ্রাম করছেন, সেখানে বিদ্যুৎ তাপকেন্দ্রের কুলিং ওয়াটার দিয়ে প্রচুর একটা গ্রিন, একটা সবুজ জায়গা তৈরি হয়ে গিয়েছিল। কি হলো, 4 লেন তৈরি হবে। সুতরাং 4 লেন তৈরি করা মানে ওই সেচের খালটাকে বন্ধ করে দিয়েছে। যে রিজার্ভার ছিল তাও বন্ধ হয়ে গেছে। ফলে প্রায়, আমি আপনাদের একটা হিসাব বলছি, আজকে তার এখানে বুঝতে হলো, প্রায় 35,000 কৃষক পরিবার আজকে সেখানে মারা পড়তে বসছে। তা আমি আমার কৃষকের এই পানির অধিকার থেকে তাকে বঞ্চিত করব। এর আগে আমি যখন, এখন তো আমি কৃষক সমিতি করার সেই বয়সে নেই, আমি এখন কৃষক সমিতি করিও না, তাদের সদস্য আছে, কিন্তু আমরা আন্দোলন করেছি। তখন আমি বরিশালে কি দেখলাম, বরিশালে দেখলাম যে সেখানে বরিশাল বহুমুখী প্রকল্পের নামে সেখানে খাল খননের নাম হলো, এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাংক চলে আসলো। আমরা বললাম এটা হবে না, এটা চলবে না। এভাবে খাল সব বন্ধ করে দিয়ে তারা আপনার এই খাল পুকুরগুলো সব স্লুইস গেটে ভরে রাখলো। একটা স্লুইস গেটও এখন আর নাই কোথাও, অথচ খালগুলো সব বন্ধ হয়ে গেছে। তো এই যে অপরিকল্পিত হয় পানির ব্যবহার, এর থেকে আমরা ডেল্টা প্রকল্প করছি 2010 সাল পর্যন্ত, কিন্তু নাগের ডগায় আমার যে প্রকল্প আমার করা প্রয়োজন, আমার যে পানির ব্যবস্থাপনা করা প্রয়োজন, সেই ব্যবস্থাপনা আমরা করছি না। এর কারণ হচ্ছে আমাদের যারা পরিকল্পনার সাথে যুক্ত আছেন তাদের সাথে মানুষের সম্পর্ক নেই, তাদের সাথে বাস্তবতার সম্পর্ক নেই।
তারা শুনছেন না কারো কথা। আমাদের কথাগুলো তার সংসদ সদস্যরা অনেক সংসদে যেটুকু কথা বলা হয় অন্তত কিছু তো কথা আসে। সে কথাগুলো যেটা বাদশা বললেন যে ইতিমধ্যেই তো সেখানকার পরিকল্পনা নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব তারা উত্থাপন করেছিলেন, সেগুলো নিয়ে কোনো কথাবার্তা এখন হচ্ছে না। তাহলে কোথায় দাঁড়িয়ে থেকে আমরা করবো? দ্বিতীয় কথা হচ্ছে, এবং যেটা মূল কথা, যেখানে যে প্রান্তিক চাষি, কৃষক, নারী, আদিবাসী, তাদেরকে কীভাবে আমরা আনব? আমাদের এই জন্য প্রস্তাব ছিল, আমাদের কৃষক সমিতি ক্ষেত্র ইউনিয়নের কনভেনশনের প্রস্তাব ছিল। খালি এই ক্ষেত্রে নয়, আজকে যে যান্ত্রিকীকরণ করা হচ্ছে, আজকে যে সাইলো তৈরি করা হচ্ছে, প্যাডি সাইলো তৈরি করা হচ্ছে, সব ক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল এগুলোকে সমবায়ীকরণ করতে হবে, যেখানে এই কৃষকের অধিকারটা সেটাকে স্পষ্ট করা যাবে। আমাদের দেশে সমবায় আছে, এখানে হুদাভাই জানেন, সেই সমবায় আইনের মধ্যে অনেক অনেক ঝামেলা আছে, কিন্তু আমরা আমাদের সংবিধানে বলছি সমবায়ের কথা। আমরা আমাদের কৃষি উন্নয়নের কথা বলছি, কিন্তু সমবায় করার ব্যাপারে আমরা এগিয়ে আসছি না। আমি এবার যখন আমাদের পার্লামেন্ট শেষ হয়, সেই শেষের দিন আমাদের আলোচনার শেষে বঙ্গবন্ধুর একটি বক্তৃতা একটা দিতে দাঁড়িয়ে গেছে এখন প্রায়, যে এই জন্ম শতবর্ষকে কেন্দ্র করে এবং সুবর্ণজয়ন্তী কেন্দ্র করে পার্লামেন্টে বঙ্গবন্ধুর বক্তৃতা শোনানো হয়। ভালো, খুবই সুন্দর সুন্দর বক্তৃতাগুলো। যদি আমি এটা বলেছিলাম যে অন্তত বঙ্গবন্ধুর এই মানে বাংলাদেশ পরবর্তীকালে বক্তৃতা শোনানো, আগের বক্তৃতা শোনানোর দরকার নেই। আগের বক্তৃতা আমরা জানি, আমাদের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এগুলো তো আমাদের মুখস্থ। কিন্তু পরবর্তী যে বক্তৃতাগুলো সেগুলো শোনার, তাতে কি বলা আছে? এবার বলা আছে, এবার তিনি বক্তৃতা শুনছিলাম, এই আপনারা শোনো, তোমরা কৃষকের ছেলে, তোমরা শ্রমিকের ছেলে, তোমরা কার বেতন পাও তাও তুমি জানবি। পার্লামেন্টে বক্তৃতা হচ্ছে, আমি তাকিয়ে দেখছিলাম প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে, এবং আমি সমস্ত নেতাদের মুখে তাকিয়ে দেখছিলাম যে কি বলছেন, এটা কেন দিচ্ছেন, কাদের উদ্দেশ্য হচ্ছে, এটার পরিণতি কি, এটা বুঝে দিচ্ছে না বুঝে আমি বুঝে উঠতে পারছি না। সেদিন বলছেন, তুমি কার টাকা খাচ্ছ? কৃষকের টাকা, শ্রমিকের টাকা, আমার ছেলে ভাইয়ের টাকা, জোরে সোরে বলছেন। তারপরে গিয়ে বলছেন যে আমি এখন ঠিক করেছি আমার জেলায় জেলায় আমি স্থানীয় সরকারকে দাঁড় করবো। সেখানে কি হবে? সেখানে নির্বাচিত প্রতিনিধি থাকবে। আর আমরা ওই দিনে আইন পাশ করলাম যে জেলা প্রশাসক, কি জেলা সে জায়গায় সেখানে প্রশাসক বসানো হবে, পৌরসভার জায়গায় সেখানে প্রশাসক। ওই বক্তৃতা যখন হচ্ছে তখন কিন্তু তার একটু আগের মুহূর্তে আইন পাশ করেছি আমরা এটা, এবং সমস্যারে হ্যাঁ ধ্বনি দিয়ে পাশ করেছি আমরা, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হলো, একটু বিবেচনা করা হলো না। এবং ওখানে গিয়ে তিনি বলছেন যে আমার স্থানীয় সরকারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা অংশগ্রহণ করবে, সেখানে কৃষকের প্রতিনিধি থাকবে, সেখানে শ্রমিকের প্রতিনিধি থাকবে, সেখানে পেশাজীবী প্রতিনিধি থাকবে। এগুলো বক্তৃতা দিচ্ছেন, তার বক্তৃতা শোনাচ্ছেন। হ্যাঁ, ওটা তার সেই বাকশাল কর্মসূচি ব্যাখ্যা করছিলেন তিনি। এই নিয়ে হয়তো আমাদের রাজনৈতিক আপত্তি থাকতে, কিন্তু বক্তৃতার বিষয়বস্তু তো আপত্তি থাকার কথা না। তারপর কি বললেন? তারপর বললেন, শোনো, আমাদের এটা করতে হলে সমবায় করতে হবে। একদম সুনির্দিষ্ট আকারে বলেছেন, এবং তার কর্মসূচির অংশ ছিল সমবায় করার প্রস্তুতি ছিল। এই সমবায়ের ভিত্তিতে আমাদের উৎপাদন ব্যবস্থাকে খালি বললেন, ভয় পেও না, তোমাদের জমি মেয়ে কাটবো না। এই আমি ল্যাঙ্গুয়েজটা বলছি, ভয় পেও না, আমি তোমাদের জমি মেয়ে কাটবো না। যারা শ্রম দেবে তাতে এত অংশ, যারা দেবে তাতে এত অংশ, ইত্যাদি ইত্যাদি বললেন। তা আমি বঙ্গবন্ধুর বক্তৃতা শোনাবো সংসদে সমবায় সম্পর্কে, আর আমার আদিবাসী পান্ডি তিনি পানি আনতে গেলে পরে তিনি পানি পাবেন না, কারণ ওই মালিকানা তার হাতে নাই, মালিকানা হচ্ছে অপারেটরের হাতে। আমি গত পরশুদিনের মধ্যে ইত্তেফাকের প্রথম নিউজটা ছিল, সেটা হলো এই পানি সম্পর্কিত। অপারেটররা কি করেন, ওই যে কৃষি স্মার্ট কার্ড, ওই স্মার্ট কার্ড দিয়ে
ওদেরটা ব্যবহার করেন না, স্মার্ট কার্ড ব্যবহার করেন তার নিজের স্মার্ট কার্ডে 30,000 টাকার চার্জ হয়, আর ওর স্মার্ট কার্ডে কোনো টাকা চার্জ হয় না। ওটা বলে যে আমরা দেই এবং ওটার দামটা বেশি থাকে। একটা বিশাল নিউজ কিন্তু বেরিয়েছে, বাচ্চা আপনি খেয়াল করেছিলেন কিনা ইত্তেফাকে, খুবই মানে প্রাসঙ্গিক নিউজ কিন্তু আপনার এই সেমিনারের সাথে আজকে। আমার কথা হচ্ছে স্পষ্ট, প্রথমত হচ্ছে আমাকে ভূগর্ভস্থ পানির ব্যবহারের উপরেই আমাকে আজকে নিয়ে যেতে হবে, ডিপ টিউবওয়েলের উপরে আমাদের এই জায়গায় রাখতে চলবে না, কারণ এটা পানির স্তর কমিয়ে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের বর্ষা কমে যাচ্ছে, সিজন কমে গেছে, আপনারা খেয়াল করে দেখবেন। পানি যে রিচার্জই হওয়ার কথা, অর্থাৎ পানি যে মাটিতে গিয়ে আবার কী বলে রিচার্জ হবে, সেটা হচ্ছে না। সুতরাং আমাদের নদীগুলোর ব্যবস্থাপনাকে ঠিক করে নিয়ে এসে আমাদের নদীগুলোকে খনন করে, আমাদের নদীগুলোকে শাসন করে, তার পরিকল্পনার ভিত্তিতে আমরা এটা করতে পারি। এবং এই ক্ষেত্রে বাদশা সুনির্দিষ্টভাবে তার মূল পত্রে প্রস্তাব করেছেন যে পদ্মা, মহানন্দা আর কি যমুনা, এইটার যে পানি তিস্তা, এটা নিয়ে সমস্ত উত্তর বাংলায় আমরা এই পরিকল্পনা করতে পারি। সেটাই আসলে কার্যকর পরিকল্পনা। 1, 2 হচ্ছে যে আজকে সেই পরিকল্পনা নেওয়ার পর সেই পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে পানি ব্যবহারের ক্ষেত্রে আজকে আমাদেরকে সমবায় যেতে হবে, যেখানে প্রান্তিক চাষি, যেখানে ক্ষুদে কৃষক, যেখানে নারী কৃষক, যেখানে আদিবাসী কৃষক, সবাই তার অংশগ্রহণ সেখানে থাকবে। এবং সবশেষে আমার যে কথাটা বলার, এটা করতে গেলে পরে আসলে আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত রাষ্ট্র সমাজ করতে হবে। যে লড়াই আমাদের পার্টি আমরা করার চেষ্টা করছি, আমরা হয়তো আমাদের সবাইকে সেভাবে উদ্বুদ্ধ করতে পারছি না। এই লড়াইটাই আজকের দিনের প্রধান লড়াইয়ের জায়গা দাঁড়াবে। কারণ এই বৈষম্য এবং দুর্নীতি দূর না হলে পরে বাংলাদেশের চেহারা আজকে এখানে থাকবে না। আমরা আজকে পত্রিকায় পড়ছিলাম যে গোটা পাগল মানে রাজপক্ষের কথা বলছে শ্রীলঙ্কায়, যে গোটা পাগল হটে যাও, এবং বলছে তো আমাদের এখানে স্লোগান যদি উঠে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে আর কি। এটা সবার স্মরণে থাকবে কিনা এটা কিন্তু খেয়াল রাখার প্রয়োজন বলে আমি মনে করছি আর কি। তো আমরা সেই দিকে লক্ষ্য করে আমাদের এগোতে হবে। আমাদের আদিবাসী 2 ভাই তার জীবন দিয়ে আমাদের চোখে আঙুল দেখিয়ে দিলেন